আজকের গল্প প্রিয়তমেষু, কলমে লেখক সুমিত সান্যাল। মঞ্জুরির জীবনে অনেক কিছু চাওয়ার ছিল, অনেক কিছু পাওয়ার ছিল, তার কিছুই হয়ে ওঠেনি। তার বাবা সাধারণ সরকারি চাকুরে, দিন আনতে পান্তা ফুরাবার মতো অবস্থা। তার অনন্ত অনুযোগ অভিযোগ, তার বাড়িতে এত নেই নেই কেন? সে কি কিছুই পেতে পারে না? মঞ্জুরির বন্ধুরা পুজোয় গোছা গোছা জামা কাপড় পায়, তার ভাগে জোটে বড় জোর দুটো কি কোনোবার তিনটে। তার বন্ধুরা আধুনিক ফ্ল্যাটে থাকে, তারা থাকে দেওয়ালের প্লাস্টার খসে ইট বের করা উত্তর কলকাতার পুরনো পৈতৃক বাড়িতে। মঞ্জুরি ডানাকাটা পরি না হলেও তাকে বেশ সুন্দরী বলা চলে। তার রূপের বৈশিষ্ট্য হল দুধে আলতা গায়ের রং আর টানা টানা চোখ জোড়া। তাদের অভাবের সংসার। মা মেয়েকে সবসময় বোঝান মঞ্জুরিকে নিজেদের সামর্থ্যের মধ্যে মানিয়ে নিতে হবে। বাবার জন্য মেয়ে অন্তপ্রাণ। মঞ্জুরির পড়তে ভালো লাগে না। ম্যাট্রিকে সে কোনো রকমে টেনে টুনে সেকেন্ড ডিভিশন পেয়েছে, কিন্তু মনে হয় না সে উচ্চ মাধ্যমিক পার হতে পারবে। তোমার মেয়ের পড়তে ভালো লাগে না, কিছু হাতের কাজ শিখবে, তাতেও মেয়ের কোনো আগ্রহ নেই। ভালো হবে একটা ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও, মা বাবাকে প্রায় বলেন। আরে আজকের যুগে মেয়েরা কত উন্নতি করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজের প্রফেসর হচ্ছে। ও অন্তত হায়ার সেকেন্ডারিটা পাশ না করলে কোনো ভালো ছেলে ওকে বিয়েই করবে না। আর বিয়ে দেব বললেই কি বিয়ে দেওয়া যায়? আমার ভাড়ার তো খালি, মায়ের অসুখে পিএফ প্রায় ফাঁকা হয়ে গেছে, বিয়েটা দেব কিসে? বাবার পাল্টা যুক্তি। মঞ্জুরির বাবা শ্যামাচরণ বাবু মেয়ের জন্য বাড়ির কাছেই একটা কোচিং জোগাড় করেছেন। তার স্কুল সকাল 8টা থেকে 2:30। বাড়ি ফিরে স্নান করে একটু কিছু মুখে দিয়ে 4টে সে কোচিংয়ে চলে যায়। সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসে। সে বছর উচ্চ মাধ্যমিকেও মঞ্জুরি কোনো রকমে সেকেন্ড ডিভিশনে পাশ করেছে, কিন্তু সে কলেজে ভর্তি হলো না। বাবা বলেছিলেন, তুই বিয়েতে ভর্তি হয়ে যা, আমি তোর বিয়ের চেষ্টা করছি, কিন্তু তুই কি শুধু শুধু ঘরে বসে থাকবি? বিয়ে পড়ে কি হবে বাবা? হাজার হাজার বিয়ে, এমএ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার থেকে ভালো হয় আমি কম্পিউটার শিখি। মঞ্জুরি বলল। শেষ পর্যন্ত মঞ্জুরি কম্পিউটার শিখতে আরম্ভ করেছে। কি শিখছে, কতটা শিখছে সেই জানে। তুমি ওর বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি, ও যা করছে করতে দাও, মা দেবযানী স্বামীকে বোঝালেন। মঞ্জুরির জন্য সম্বন্ধ আহ্বান করা হলো। নানা জায়গা থেকে সম্বন্ধ আসছে। বিয়ের জন্য উচিত সুপাত্র পাওয়া যেন একটা ধাঁধা। কিছুতেই ধাঁধা মেলে না। কারো মেয়ে পছন্দ হয়, কিন্তু মেয়ে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ, সেটা পাত্রের পছন্দ নয়। পাত্রপক্ষ সম্মত হয় তো মেয়ে বেঁকে বসে। আমি ওই ভূতের মতো কালো ঝাঁটার কাঠি ছেলেকে মরে গেলেও বিয়ে করব না। কোথাও সব কিছু ঠিক হয়তো পাত্রপক্ষ এমন সব দাবি জানায় যে শ্যামচরণ বাবুকে পিছিয়ে আসতে হয়। শেষ পর্যন্ত মঞ্জুরির বিয়ে ঠিক হয়েছে। ছেলের মা বাবা কেউ নেই। কৃষ্ণেন্দু ত্রিবেণীতে একটা বিখ্যাত কোম্পানিতে চার্জম্যানের পদে কাজ করে। সেখানেই কোম্পানির কোয়ার্টারে থাকে। মুখ চোখ ভালোই, গায়ের রং একটু চাপা। মঞ্জুরির ভালো লেগেছিল তার স্বচ্ছ স্নিগ্ধ কোমল মায়াময় চাউনি আর দরাজ পুরুষালী কণ্ঠস্বর। তবে মঞ্জুরি যখন জানল ছেলেটি সামান্য একটা চাকরি করে, সে একটু দমে গিয়েছিল। অর্থাৎ তাকেও তার মায়ের মতো দিন কাটাতে হবে, হিসেব করে সংসার চালাতে হবে, কোনো কিছু না পাওয়ার অপূর্ণতা নিয়ে, অতৃপ্তি নিয়ে বাঁচতে শিখতে হবে। আমার কি একটা সুন্দর সচ্ছল পরিবারে বিয়ে হতে পারে না? এই তো গত সপ্তাহে তার বন্ধু লতিকার বিয়ে হলো কলকাতায় এক ইঞ্জিনিয়ারের সাথে। লতিকা তো বেশ কালো। দয়াময় পাল মঞ্জুরির বাবার বাল্যকালের বন্ধু, তিনি সম্বন্ধটা নিয়ে এসেছিলেন। শ্যাম, আমি বলছি ছেলেটি ভালো, ভদ্র, নম্র, শান্ত, ধৈর্যশীল। ওর বাবা তো আমার সাথে 30 বছর কাজ করেছে একই অফিসে। ওর মতো মানুষ আজকের যুগে খুব কমই দেখা যায়। ছেলে ঠিক বাপের মতো হয়েছে। ছোটবেলা মা মারা গেছে, বাপ বেটা পরস্পরকে নিয়ে থেকেছে। শান্তনু যখন স্ট্রোকের কারণে পঙ্গু হয়ে গিয়েছিল, তখন ওইটুকু ছেলে বাপকে দেখেছে। যদিও বিধবা পিসি বছর 5 বেঁচে ছিলেন,
তারপরেও কৃষ্ণেন্দু বিএসসিতে লেটার পেয়েছিল, ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল। তার আগে আর পড়তে পারেনি। দিনের পর দিন রাত জেগে বাবার সেবা করেছে, সকালে উঠে রান্না করেছে, আবার কলেজ গিয়েছে। তারপর তো সব শেষ হয়ে গেল। প্রথমে পিসি মারা গেলেন, আর তারপর শান্তনু একদিন ঘুমের মধ্যেই চলে গেল। দয়াময় একটু দম নেওয়ার জন্য থামলেন। কৃষ্ণেন্দু মাথা নিচু করে বসে রয়েছে, তার দু চোখ বেয়ে বাড়ি ধারা ঝরে পড়েছে। সবাই দেখছে ছেলেটিকে। কৃষ্ণেন্দু নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ত্রিবেণীতে সামান্য চাকরি নিতে বাধ্য হয়েছিল। তবে সে দমে যায়নি, চেষ্টা আছে ছেলের। নাইট কলেজে পড়া করে মেশিনিস্টের ডিপ্লোমা পেয়েছে। তার জোরে আর ওর কর্মদক্ষতার জন্য সে চার্জম্যান হয়েছে। নিজের চেষ্টায় কম্পিউটার শিখেছে। 3 বছর আগে কোম্পানিতে কম্পিউটার এসেছে। অনেক বয়স্ক কর্মচারী কম্পিউটার নিয়ে হাবুডুবু খাচ্ছে, এখন কৃষ্ণেন্দু তাদের সহায় সম্বল। বাহ, শ্যামচরণ বলে উঠলেন, এমন ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তবে এবার আমরা এগোতে পারি, কি বলো দয়া? কৃষ্ণেন্দু মঞ্জুরির দিকে তাকিয়ে রয়েছে। তুমি কিছু বলবে বাবা? শ্যামচরণ কৃষ্ণেন্দুকে জিজ্ঞাসা করলেন। না, আপনি ওনাকে জিজ্ঞাসা করুন। ওকে আর কি জিজ্ঞাসা করব? দেবযানী বললেন। ওর বাবা কি তার একমাত্র মেয়েকে জলে ফেলে দিচ্ছে? তা নয়, তবে ওনার মতের দাম আছে বই কি। কৃষ্ণেন্দু মঞ্জুরির দিকে তাকিয়ে বলল, কিরে? দেবযানী মেয়েকে ঠেললেন। মঞ্জুরির সম্মতিতে মাথা নাড়ল। তবে এই ছেলে তার স্বপ্নের রাজকুমার নয়, এই তার আশাভঙ্গের শুরু। দেবযানী স্বামীকে চোখে ইশারা করলেন। আচ্ছা, এই তো না হয় ঠিক হলো, কিন্তু তোমাদের দাবি দেওয়া, আমার অবস্থা তো তোমরা জানোই। শ্যামচরণ কাজের কথা তুললেন। কিচ্ছু না, তুমি এক কাপড়ে মেয়েকে পাঠিয়ে দাও, ওর কিছু চাই না। দয়াময় বললেন। তা কি হয়? ও আমাদের একমাত্র সন্তান। আমরা মেয়েকে যথাসম্ভব সাজিয়ে গুছিয়ে পাঠাবো। খাট, বিছানা, ফার্নিচার যা লাগে যথাসম্ভব আমার মেয়ের ঘর সাজিয়ে দেব। শ্যামচরণ বললেন, না বাবা, আমার কিছু দরকার নেই। ছোট কোয়ার্টার, আমার সব আছে। তারপর যা কিছুও চাইবে আমি ধীরে ধীরে করে নেব। কৃষ্ণেন্দু বলল। বাহ বাহ, লক্ষ্মী ছেলে, ভালো ছেলে। দেবযানী এগিয়ে এসে সস্নেহে তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিলেন। কৃষ্ণেন্দু দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করল। আজ মঞ্জুরি আর কৃষ্ণেন্দুর বিয়ে। মাত্র 8 জন বরযাত্রী নিয়ে সে বিয়ে করতে এসেছে। সস্ত্রীক দয়াময় আর কৃষ্ণেন্দুর 3 বন্ধু তাদের বউয়ের সাথে এসেছে। কৃষ্ণেন্দু বলেছে দয়াময় বারে বারে বন্ধুকে বলেছেন বেশি জাঁকজমক না করতে। কি দরকার এইসব ঢং করার? বিয়ে তো একবারই হবে। মঞ্জুরি সবার ওপরে রাগ। স্বামী গৃহে প্রবেশ করে তার আরও বেশি স্বপ্নভঙ্গ হয়েছে। পুরনো ধাঁচের সারি সারি দোতলা কোয়ার্টার, সামনে একটা বসার আর খাওয়ার ঘর। ঘরটা বেশ বড়ই। সে দেখল নতুন সোফা সেট সাজানো রয়েছে, যদিও কাঠের ডাইনিং টেবিলটা পুরনো। পাশাপাশি 2টো শোবার ঘর। ঘরের কেমন যেন মলিন শ্রীহীন চেহারা। পুরনো আমলের বিশাল ঢাউস খাট, আলমারি, কৃষ্ণেন্দুর পড়ার টেবিল, চেয়ার। জানালার পাশে একটা রিক্লাইনার চেয়ার, এটা নতুন। সব ফার্নিচার সম্প্রতি পালিশ করা হয়েছে। ছোট রান্নাঘর, গ্যাসের ব্যবস্থা সম্প্রতি করা হয়েছে। ফ্রিজটা নতুন, স্বামী তার বউয়ের জন্য যথাসম্ভব ব্যবস্থা করে রেখেছে। সেদিন দুজনের ফুলসজ্জা। মঞ্জুরির মুখে স্বপ্নভঙ্গের বিতৃষ্ণা। কৃষ্ণেন্দু ঘরে ঢুকে খাটে বসা মঞ্জুরির কাছে আসলো। মঞ্জুরির বাম হাত তুলে তার অনামিকায় রুবি পাথর বসানো সুন্দর একটা আংটি পরিয়ে দিল। নবপরিণীতার হাতে ঠোঁট ছোঁয়াতে চাইল। না, মঞ্জুরি নিজের হাত টেনে নিল। আমি না চাইলে তুমি আমার গায়ে স্পর্শ করবে না। আমি তোমায় ভালোবাসি না, তার কোনো কারণ আমি খুঁজে পাইনি এখনো। তুমি আমার স্বামী, আমাদের বিয়ে হয়েছে আমি জানি, কিন্তু এইটুকুই, ব্যাস। মঞ্জুরি শান্ত স্থির কণ্ঠে বলল, ঠিক আছে মঞ্জুরি, আমি কোনো দিন তোমার গায়ে স্পর্শ করব না। আমার যা কিছু আছে সব তোমার। তুমি যা চাও তাই করবে, আমি বাধা দেব না। তুমি ক্লান্ত আছো, ঘুমিয়ে পড়ো। কৃষ্ণেন্দু একটা বালিশ তুলে পাশের দরজা দিয়ে অন্য ঘরে চলে গেল। মঞ্জুরি নীরবে খাটের একপাশে বসে রইল।
তাদের খাট ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো, ঘরে ধূপের সুবাস। আজ এই শুভ লগ্নে তার সাথী তার পাশে নেই। মঞ্জরির মন সহসা ভরে উঠল। তার দু চোখ ঝাপসা হয়ে উঠেছে। সে ধীর পায়ে একবার স্বামীর ঘরে এসে দাঁড়ালো। ঘর অন্ধকার। মঞ্জরি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের খাটে এসে বসেছে। তার মন খা খা করছে। পরদিন সকালে মঞ্জরির উঠতে একটু দেরি হয়েছিল। উঠে দেখল কৃষ্ণেন্দু পাশের ঘর থেকে তার বালিশটা এই ঘরে এনে রেখে দিয়েছে। মঞ্জরির মনে ক্ষণিকের জন্য একটা অপরাধ বোধ উকি দিয়েছে। তাদের সাংসারিক জীবনের আরম্ভ মিথ্যাচার দিয়ে হয়েছে। তার সূত্রপাত হয়েছে তারই কারণে। আজ এই বাড়িতে তার প্রথম দিন। দয়াময় আর তার স্ত্রী কৃষ্ণা পাশের বাড়িতে ছিলেন। কৃষ্ণেন্দুর প্রতিবেশী তার মাকে নিয়ে তীর্থ করতে গেছে। মঞ্জরি কোনো দিকে না তাকিয়ে বাথরুমে ঢুকে গেল। ঘুম হলো? মঞ্জরিকে দেখে কৃষ্ণা মুচকি হাসলেন। তার ইঙ্গিত বুঝে চকিতে মঞ্জরির মুখ রাঙা হয়ে উঠল। রান্নাঘরে ঢুকে সে দেখল তার স্বামী জলখাবারের জন্য লুচি আর আলুর সাদা তরকারি জোগাড় শুরু করে দিয়েছে। একপাশে মোহনভোগ করা হয়ে গেছে। এই স্বামীকে নিয়ে তুমি বেশ ভালোই থাকবে, বুঝলে মঞ্জরি? কৃষ্ণা বললেন। আমরা 7টায় এসেছি, এসে দেখলাম মোহনভোগ রেডি, লুচির জন্য ময়দা মাখা হয়ে গেছে আর আলু কাটা হয়ে গেছে। আরে তুমি আমাকে ডাকলে না কেন? মঞ্জরি স্বামীর কাছে এসে দাঁড়িয়েছে। না না মঞ্জরি, আজকে তোমার এই বাড়িতে প্রথম দিন। আমার তো অভ্যেস আছে, এতদিন কেউ ছিল না আমার কাছে। হঠাৎ কৃষ্ণেন্দুর কণ্ঠস্বর কেমন যেন বিষণ্ণ শোনালো। আজ তুমি একা নও কৃষ্ণেন্দু, মঞ্জরি তোমার সংসার ভরিয়ে তুলবে, আলো করে তুলবে। দয়াময় মঞ্জরির দিকে তাকিয়ে বললেন। কথাটা বিদ্রূপের মতো শোনালো মঞ্জরির কাছে। আচ্ছা, তোমার মনে আছে তো আমাদের 10টার মধ্যে ব্যান্ডেল স্টেশন পৌঁছতে হবে? কৃষ্ণা স্বামীকে মনে করিয়ে দিল। আর তোমরাও তো বিকেলে হানিমুনের জন্য রওনা হচ্ছ। জলখাবারের পরে দয়াময় খবরের কাগজের পাতা উল্টাচ্ছেন। কৃষ্ণা ঘরে ঢুকেছেন তৈরি হতে। কৃষ্ণেন্দু মঞ্জরিকে নিজের ঘরে ডেকে নিয়ে গেল। আমি পুরী বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলাম। আমি কি ব্যান্ডেল স্টেশন থেকে টিকিটটা ক্যান্সেল করে দেব? তুমি তো বোধহয়। না না, ক্যান্সেল করবে কেন? মঞ্জরি অবাক চোখে স্বামীর দিকে তাকালো। না মানে, আচ্ছা তোমার কোনো ভয় নেই মঞ্জরি, আমি আমার প্রতিশ্রুতি ভুলব না। কৃষ্ণেন্দু মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। মঞ্জরির মন হাহাকার করে উঠল। আমি স্বেচ্ছায় ওকে বিয়ে করেছি, তবে আমি অকারণে কেন তাকে দূরে সরিয়ে দিচ্ছি? বিকেলে দুজনে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে। 7টায় জগন্নাথ এক্সপ্রেস পুরীর পথে রওনা হবে। মঞ্জরি দেখল কৃষ্ণেন্দু এসি ফার্স্ট ক্লাসে দুজনের রিজার্ভেশন করেছে। নির্দিষ্ট জায়গায় এসে মঞ্জরি দেখল তাদের 2 সিটের কামরা জায়গা হয়েছে। মঞ্জরি একবার স্বামীর দিকে তাকিয়ে জানালার ধারে গিয়ে বসল। কৃষ্ণেন্দু তাদের সুটকেস সিটের তলায় ঢুকিয়ে দূরত্ব বজায় রেখে বসেছে। ট্রেন ছেড়ে দিয়েছে। কামরা দরজা বন্ধ। মঞ্জরির দেহে অজানা শিহরণ জেগে উঠেছে। শ্বাস প্রশ্বাস চঞ্চল হয়ে গেছে। যদিও কোনো কারণ নেই, সে নিষ্ঠুরভাবে স্বামীকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু কৃষ্ণেন্দুর মুখে আচরণে তার কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। রাতের খাবার তারা সাথে নিয়ে এসেছিল। খাওয়া দাওয়ার পর কৃষ্ণেন্দু নিচের সিটে স্ত্রীর জন্য বিছানা করে দিল। মঞ্জরি বাথরুমে গেল। বাথরুম থেকে বেরিয়ে মঞ্জরি দেখল কৃষ্ণেন্দু দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। তুমি শুয়ে পড়ো মঞ্জরি, রাতে যদি বাথরুম যাওয়ার দরকার হয় আমাকে ডাকতে ভুলো না। কেন, আমি কি কচি খুকি? মঞ্জরি হাসল। যে আমাকে হাত ধরে বাথরুমে নিয়ে যেতে হবে? না তা নয়, তবে রাতে একা বাথরুমে যাওয়া ঠিক হবে না। আমার অন্তত একটা কথা শোনো মঞ্জরি। কৃষ্ণেন্দু অনুনয়ের সুরে বলল। আচ্ছা, মঞ্জরি বলল। রাতে মঞ্জরি যতবারই উঠেছে কৃষ্ণেন্দু ওপর থেকে লাফিয়ে নেমে এসেছে। বাথরুমে যাবে মঞ্জরি, চলো। আরে না না, কখনো হয়তো মঞ্জরি বলেছে। আচ্ছা, একটু জল খেয়ে নাও। কৃষ্ণেন্দু জলের বোতল এগিয়ে দিয়েছে। সারা রাত এই চলেছে। পুরী পৌঁছে মঞ্জরি দেখল স্বামী তার জন্য সমুদ্রে ঠিক সামনে এক অভিজাত হোটেলে তাদের মধুচন্দ্রিমার জন্য সুন্দর সমুদ্রমুখী ঘর ঠিক করে রেখেছে। তাদের ঘর শীততাপ নিয়ন্ত্রিত, আভিজাত আসবাবপত্রে সজ্জিত। স্বামী তার নবপরিণীতাকে নিয়ে কত স্বপ্ন সাজিয়ে রেখেছে, কিন্তু হায়, সে শুধু স্বপ্নই। স্নান সেরে জলখাবার সেরে দুজনে সমুদ্র সৈকতের দিকে রওনা হলো।
চারিদিকে বিস্তীর্ণ বেলাভূমি। জানুয়ারি মাস, তাও তেমন শীত নেই। সকালের সোনালি রোদ রূপালী সৈকতে ছড়িয়ে রয়েছে। ফুরফুরে বাতাস বইছে। প্রসন্ন পরিবেশে অগুন্তি নরনারী তাদের সঙ্গীর হাত ধরে বিস্তীর্ণ জলরাশির দিকে ছুটছে। মঞ্জরি তার স্বামীর সাথে সমুদ্র তীরে এসে দাঁড়িয়েছে। আমি জলে নামবো। সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মঞ্জরি বলে উঠল, আচ্ছা এসো, তুমি আমাকে ধরো, আমি সাঁতার জানি না। মঞ্জরি স্বামীর দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু কৃষ্ণেন্দু দ্বিধায় পড়ে গেল। কেন গো, তুমি তো আমার স্বামী, তুমি কি চাও তোমার বউ সমুদ্রে ডুবে যাক? মঞ্জরি কৃষ্ণেন্দুর হাত ধরেছে। দুজনে জলে নেমেছে। কিছুক্ষণ পরে দেখা গেল দুজনে সমুদ্র স্নানের আনন্দে মেতে উঠেছে। চারিদিকে মঞ্জরির খিলখিল হাসি গুঞ্জরিত হচ্ছে। কৃষ্ণেন্দু মঞ্জরির কোমর জড়িয়ে ধরেছে। দুজনে জলে ছুটোছুটি করছে। কতবার যে দুজনে পরস্পরকে জড়িয়ে ধরেছে। অনেকক্ষণ ধরে চলল দুজনের জলকেলি। একসময় দুজনে জল থেকে উঠে আসলো। মঞ্জরি একটা আকাশি রঙের সালোয়ার কামিজ পরেছে, সেটা এখন তার নিটোল দেহের সাথে লেপ্টে আছে। এতক্ষণে মঞ্জরির হুঁশ ফিরেছে। সে এদিক ওদিক তাকিয়ে দেখছে কৃষ্ণেন্দু একটা বড় মতো ব্যাগ সাথে নিয়ে এসেছিল। সে এগিয়ে গিয়ে একটা বড় তোয়ালে বাহির করে এগিয়ে দিল মঞ্জরির দিকে। এটা জড়িয়ে নাও। মঞ্জরি নিজেকে আবৃত করেছে। চলো যাই। দুজনে নীরবে হোটেলের দিকে ফিরে চলেছে। আমি আবার আসব, মঞ্জরি যেতে যেতে বলল। আগে শ্যাম্পু করতে হবে চুলে, মাথা বালিতে কিচকিচ করছে। হোটেলে পৌঁছে মঞ্জরি সোজা বাথরুমে ঢুকে গেল। অনেকক্ষণ পরে মঞ্জরি চুল শুকানোর যন্ত্র হাতে নিয়ে বেরিয়ে আসলো। এবার চুল শুকাবার পালা। মঞ্জরি ড্রেসিং টেবিলের সামনে বসে হেয়ার ড্রায়ারের সাহায্যে চুল শুকাচ্ছে। ব্যালকনি দরজা খোলা। মোলায়েম সূর্যের আলো সদ্য স্নাত যুবতীর মুখে পড়েছে। রূপ যেন ঠিকরে পড়ছে মঞ্জরির মুখ দিয়ে। কৃষ্ণেন্দু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হঠাৎ মঞ্জরি আয়নায় স্বামীকে দেখতে পেল। সে স্বামীর দিকে ঘুরেছে। কি দেখছো? তোমাকে। অসম্ভব সুন্দর লাগছে তোমাকে দেখতে। কৃষ্ণেন্দু যেন ঘোরের মধ্যে রয়েছে। সহসা মঞ্জরির গা শিরশির করে উঠল। কৃষ্ণেন্দু চটপট স্নান সেরে বেরিয়ে এসেছে। সে সাদা পাজামার মেরুন রঙের পাঞ্জাবি পরেছে। এবার মঞ্জরির মুগ্ধ হওয়ার পালা। নিজের রূপের অহংকারে সে স্বামীর দিকে চোখ তুলেই তাকায় না। মঞ্জরি আগুন রঙের বালুচরি শাড়ি পরেছে। এটা রিসেপশনের দিনে কৃষ্ণেন্দু তাকে দিয়েছিল। দুজনে পাশাপাশি সমুদ্রের ধারে হাঁটছে। মঞ্জরি স্বামীর হাত ধরে হাঁটতে চাইছে, কিন্তু সে নিজেই স্বামীর হাত ঠেলে দিয়েছে। তার দু চোখ ছলছল করে উঠল। সে চট করে নিজের মুখ ঘুরিয়ে নিয়েছে। চা খাবে মঞ্জরি? স্বামীর ডাকে মঞ্জরি চট করে আঁচলে চোখ মুছে কৃষ্ণেন্দুর দিকে তাকালো। হ্যাঁ দাও। দুজনে ভাঁড়ের চা খেলো। আমি ঝালমুড়ি খাবো, মঞ্জরি স্বামীর হাত ধরে বলল। ঝালমুড়ি খাওয়া হলো। দুজনে আবার হাঁটতে আরম্ভ করলো। দুজনে স্বর্গদ্বার বাজারে ঘুরছে। রাস্তার দুই ধারে ছোট বড় অসংখ্য কাপড়ের দোকান। এসো। কৃষ্ণেন্দু স্ত্রীকে নিয়ে একটা বড় দোকানে ঢুকলো। এখানে কি করব? মঞ্জরি জানতো তার স্বামী সাধারণ চাকরি করে। বেড়াতে এসে আমার একমাত্র বউকে কিছু দেব না? কৃষ্ণেন্দু বলল। কৃষ্ণেন্দু মঞ্জরির জন্য দুটো সম্বলপুরি সিল্কের শাড়ি কিনল। আচ্ছা, এবার মায়ের একটা শাড়ি কিনতে হবে। মঞ্জরির মায়ের জন্য একটা দামি শাড়ি কেনা হলো। বাবার জন্য সম্বলপুরি সিল্কের একটা সুন্দর পাঞ্জাবি কেনা হলো। দাদা, আরও একটা পাঞ্জাবি দেখান তো, মঞ্জরি দোকানদারকে বলল। কার জন্যে? কৃষ্ণেন্দু অবাক। কেন, তুমি সবার জন্য শাড়ি কাপড় কিনলে, তোমার জন্য কিছু কেনা হবে না? মঞ্জরি জোর করে কৃষ্ণেন্দুর জন্য একটা পাঞ্জাবি কিনল। দুজনে একটা ভালো রেস্তোরাঁতে গিয়ে দুপুরের আহার সারল। এবার মঞ্জরি হাই তুলতে আরম্ভ করেছে। হোটেলে ফিরে মঞ্জরি বাথরুমে ঢুকে গেল আর মুখ হাত পা ধুয়ে বেরিয়ে আসলো। এখন সে একটা খোলামেলা ম্যাক্সি পরেছে। কৃষ্ণেন্দু যখন বাথরুম থেকে বেরোলো তখন মঞ্জরি ঘুমিয়ে পড়েছে। কৃষ্ণেন্দু তার অপরূপ মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানা থেকে একটা বালিশ তুলে সোফায় গিয়ে শুয়ে পড়ল। মঞ্জরির যখন ঘুম ভাঙল সে দেখল কৃষ্ণেন্দু ব্যালকনিতে দাঁড়িয়ে কোমরের ব্যায়াম করছে। তুমি সোফায় শুতে গেলে কেন?
পিঠে ব্যথা হয়েছে তো তোমার? মঞ্জরি স্বামীর পাশে এসে দাঁড়িয়েছে। আমি ঠিক আছি। কৃষ্ণেন্দু অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মঞ্জরির মন বেদনা বিষাদে ভরে উঠল। রাতের খাবার তারা ঘরে আনিয়ে নিয়েছিল। খাবারের পর দুজনে সমুদ্রের ধারে পায়চারি করবার জন্য বেরিয়েছে। দুজনে নীরব, দুজনেই কিছু যেন ভাবছে। একসময় দুজনে হোটেলের ঘরে ফিরে এসেছে। দুজনেই ক্লান্ত, দুজনের ঘুম পাচ্ছে। তুমি সোফায় শুও না গো, তুমি তো আমার স্বামী, মঞ্জরি অনুনয়ের সুরে বলল। আচ্ছা। কৃষ্ণেন্দু বিছানার এক প্রান্তে শুয়ে পড়ল। মঞ্জরি ঘরের আলো বন্ধ করে দিল। আলোটা জ্বলুক, আমার কোনো অসুবিধা হবে না। কৃষ্ণেন্দু বলল, তোমার তো আলো নিভিয়ে ঘুমাবার অভ্যেস। না মঞ্জরি, আমি জানি তোমার আলো নেভালে ঘুম আসে না। তুমি জানো? আমি তো কখনো বলিনি তোমায়। মঞ্জরির মন আবার হাহাকার করে উঠল। ও আমাকে এত ভালোবাসে, আর আমি এমন স্বামীকে দূরে ঠেলে দিয়েছি। আবার ঘরের মধ্যে নিস্তব্ধতা। দুজনেই জেগে রয়েছে, দুজনেই জানে। মঞ্জরি আজ ঠিক করে রেখেছে, স্বামী আজ যদি তাকে কাছে ডাকে, সে নিজেকে স্বামীর কাছে সমর্পণ করবে। কিন্তু হায়, কিছুক্ষণ পরে কৃষ্ণেন্দুর শ্বাস প্রশ্বাসের ছন্দবদ্ধ আওয়াজ শোনা গেল। পরদিন সকালে দুজনে মন্দিরে পুজো দিতে যাবে। তাদের পাণ্ডা সকাল সকাল এসে দাঁড়িয়ে রয়েছে। পাণ্ডাদের এক অবিশ্বাস, অসাধারণ জগৎ আছে। আপনি যদি তাকে নিজের বংশের ব্যাপারে কিছু বলতে পারেন, সে আপনাকে আপনার 7 পুরুষের খবর বলে দেবে। পাণ্ডা দুজনকে জগন্নাথ মন্দিরে নিয়ে চলল। সেই দুজনের পূজার ব্যবস্থা করেছে, প্রসাদের ব্যবস্থা করেছে। সে দুজনকে গর্ভগৃহে নিয়ে গেল, পুজো দেওয়া করালো। পুরোহিত দুজনের মাথায় আশীর্বাদের ফুল ঠেকিয়ে ফুলটা তাদের পুজোর থালায় দিয়ে দিলেন। সিঁদুরের কৌটোটা ঠাকুরের পায়ে ঠেকিয়ে কৃষ্ণেন্দুর হাতে দিয়ে বললেন, নাও, মাকে পরিয়ে দাও। কৃষ্ণেন্দু মন্ত্রমুগ্ধের মতো মঞ্জরির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। মঞ্জরি মহাবিষ্টের মতো স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করল। কৃষ্ণেন্দু মঞ্জরির কাঁধ ধরে দাঁড় করালো। মঞ্জরি স্বামীর দিকে তাকিয়ে আছে, দুজনেই স্তব্ধ। আচ্ছা, তোমরা এবার এই দিকে এসো। ওরা মন্দির থেকে বেরিয়ে এসেছে। পাণ্ডা চলে গেছে। ভোগ প্রসাদ যথাসময় তাদের হোটেলে পৌঁছে যাবে। তারপর দুজনে পুরীর অন্যান্য মন্দির দেখতে গেল। কিছু যেন ঘটে গেছে দুজনের মাঝে। আজ দুজনে উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি আর কোণারক মন্দির দেখতে বেরিয়েছে। কৃষ্ণেন্দু পুরী থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে। সব কিছু দেখা হলো। সবার শেষে তারা কোণারক মন্দিরে এসেছে। দুজনে হাতে ধরে মন্দিরের চারিদিক ঘুরে দেখছে। মন্দিরের দেওয়ালে প্রস্তর ভাস্কর্য দেখে মঞ্জরির মুখ চোখ রাঙা হয়ে উঠেছে। তার গায়ে কাঁটা দিয়ে উঠছে। সে বারে বারে নিজের অজান্তেই বলে উঠছে, যা ধ্যাত, ও মা। হঠাৎ মঞ্জরি কৃষ্ণেন্দুর হাত ধরে টানতে আরম্ভ করলো। এই চলো চলো, এই সবার দেখতে হবে না। কৃষ্ণেন্দু মুচকি হাসল, মুখে কিছু বলল না। দুজনে তাদের মধুচন্দ্রিমা সেরে ফিরে এসেছে। দুজনে অষ্টমঙ্গলার জন্য মঞ্জরির বাপের বাড়িতে। মঞ্জরির মা মেয়ে জামাইকে বরণ করলেন। ওরা সন্ধ্যের পরে এসেছে। দুজনেই ক্লান্ত। নাও, তোমরা স্নান সেরে নাও। আজ সকাল থেকে অনেক ধকল গেছে। রান্না রেডি আছে, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ো। কালকে সকালে উঠে সব গল্প শুনবো, কেমন? দেবযানী বললেন। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ সোফায় বসে টুকটাক কথা হলো। মঞ্জরি ঘন ঘন হাই তুলছে। নাও, তোমরা শুয়ে পড়ো। মঞ্জরি স্বামীকে তার ঘরে নিয়ে গেল। এটা মঞ্জরির বিয়ের আগের ঘর। তার খাটটা অপেক্ষাকৃত ছোট, কিন্তু সেই নিয়ে কৃষ্ণেন্দু কোনো কথা তুলল না। আজ মঞ্জরি প্রায় তার বুকের কাছে শুয়ে রয়েছে, তাও কৃষ্ণেন্দু তার গায়ে স্পর্শ করল না। স্বামীকে পাওয়ার জন্য মঞ্জরির মন উথালি পাথালি করে। সে স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়বার জন্য অস্থির হয়ে পড়ে, কিন্তু সে নিজেই সে পথ বন্ধ করে দিয়েছে। আজ কৃষ্ণেন্দু আর মঞ্জরি তাদের ত্রিবেণীর কোয়ার্টারে ফিরে এসেছে। এই কদিনের মধ্যে অনেক কিছু ঘটে গেছে দুজনের মধ্যে। যে স্বামীকে মঞ্জরি প্রথম রাতে প্রত্যাখ্যান করেছিল, তাকে সে নতুন রূপে আবিষ্কার করেছে। সে বুঝেছে সে নিজের অহংকারের জন্য কি হারিয়েছে। সে উপলব্ধি করেছে কি মারাত্মক ভুল সে করে ফেলেছে। সে কি কখনো সুযোগ পাবে তার সংশোধন করবার? কৃষ্ণেন্দুর কাজ সকাল 8:30 থেকে। 8টার জল খাবার খেয়ে সে তার স্কুটার নিয়ে কাজে বেরিয়ে যায়।
12টায় দুপুরে 1 ঘন্টার জন্য বাড়ি আসে। খেয়ে দে কিছুক্ষণ বউয়ের সাথে গল্প করে মিনিট 15 একটু গড়িয়ে নেয়। আবার ডিউটি। বিকেল 5টায় ছুটি। তবে সে বিকেলে প্রায় ওভারটাইম করে। 7টা 7:30টায় বাড়ি ফেরে। একেবারে ছকে বাঁধা জীবন। শনিবার রবিবার ছুটি। শনিবার কৃষ্ণেন্দু মঞ্জরীকে নিয়ে বাজার করতে যায়। দুজনে ঘুরে ঘুরে বাজার করে ফেরার পথে হয় ডালপুরি আলুর তরকারি, নয় রাধাবল্লভী আলুর দম, অথবা হিঙের কচুরি ছোলার ডাল নিয়ে ফেরে। কোনোদিন কৃষ্ণেন্দু কাজ থেকে ফেরার সময় ঠোঙা ভর্তি তেলে ভাজা নিয়ে বাড়ি ঢোকে। চায়ের সাথে খাওয়া হয়। কোনোদিন বিকেলের শোতে বাঁশবেড়িয়াতে অথবা চুচুড়ায় সিনেমা দেখতে যায়। মঞ্জরীর একটাই দুঃখ, স্বামী তাকে কাছে টানে না। একদিন কাজ থেকে ফিরে কৃষ্ণেন্দু দেখল মঞ্জরী উবু হয়ে মেঝেতে বসে ঘর মুছছে। পাশে জল ভরা বালতি। সে মাঝে মাঝে উঠে দাঁড়াচ্ছে, ঘর মোছার কাপড়টা বালতি জলে ডুবিয়ে নিংড়াচ্ছে, আবার উবু হয়ে ঘর মুছে চলেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। কৃষ্ণেন্দু ব্যথিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তুমি স্নানটা সেরে নাও, আমি চা বসাচ্ছি, মঞ্জরী স্বামীর দিকে তাকিয়ে বলল। কৃষ্ণেন্দু বাথরুমে ঢুকে গেল। পরদিন সে যখন কাজ থেকে বাড়ি ফিরল, তার হাতে ঘর মোছার ঝাড়ু দেওয়ার দুটো অভিনব উপকরণ। একটা রডের মাথায় একটা প্যাডের মতো জিনিস। সেই প্যাড সব ধুলো ধরে নেবে। প্যাডটা নোংরা হলে একটু সাবান ঘষে ধুয়ে নাও, ব্যাস। আর ঘর মোছার উপকরণটা বেশি কাজের। একটা রডের মাথায় একটা বড় ঝালরের মতো জিনিস লাগানো, সাথে একটা হাতল। বাথরুমে গিয়ে কল খুলে সেটা ধুয়ে নিলে, হাতল ধরে টানলে জল নিংড়ানো হয়ে যাবে। বাবা, এটা তো বেশ হাইফাই জিনিস গো, কোথায় পেলে? মঞ্জরী সহাস্য বদনে জিজ্ঞাসা করল। চুচুড়ায় ঘড়ির মোড়ের কাছে একটা দোকান আছে, আমার সহকর্মীর বাড়িতে দেখেছিলাম। কৃষ্ণেন্দু সব কায়দায় স্ত্রীকে বুঝিয়ে দিল। অনেক টাকা লেগেছে নিশ্চয়ই। আমাদের রেগুলারের ঝাঁটা কত দাম? বড় জোর 15 টাকা। আর ঘর মোছার কাপড় তো আর কিনতে লাগে না। মঞ্জরী বলল, ও বাবা, ঘর মোছারটা 85 টাকা আর ঘর ঝাড় দেওয়ারটা 70। ও কিছু না মঞ্জরী, তুমি উবু হয়ে বসে বসে ঘর মোছো, ভারী বালতি টেনে টেনে নিয়ে যাও, আমার ভালো লাগে না। কৃষ্ণেন্দু মৃদু হেসে ঘরে ঢুকে গেল। মঞ্জরীর মনটা আরও একবার মোচড় দিয়ে উঠল। একদিন বিকেলে বাড়ি ফিরে কৃষ্ণেন্দু দেখল মঞ্জরী তলপেটে সোফার কুশন চাপা দিয়ে মলিন মুখে বসে আছে। কি হলো মঞ্জরী, তোমাকে ওই রকম দেখাচ্ছে কেন? কৃষ্ণেন্দু ছুটে আসলো। ওই একটু শরীরটা ভালো নেই, মঞ্জরী বলল। আরে হঠাৎ, কি জ্বর নেই তো? কৃষ্ণেন্দু মঞ্জরীর কপাল স্পর্শ করল। না না, জ্বর হবে কেন? মেয়েদের তো আছে এই প্রতি মাসের ফ্যাচাং। মঞ্জরী মৃদু হাসল। ও আচ্ছা, তুমি আজ একেবারে নড়বে না। আমি চট করে স্নান সেরে আসি, তারপর চা বসাচ্ছি। তুমি না হয় ঘরে গিয়ে একটু শো, আমি হট ওয়াটার ব্যাগ দিচ্ছি। মঞ্জরী এবার হেসে ফেলল। তুমি অস্থির হইও না, এটা তো মেয়েদের নর্মাল রুটিন জিনিস। মাসের পর মাস, বছরের পর বছর চলবে। তুমি কত কি করবে? তুমিও তো কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরেছ। না, আমি ক্লান্ত হই না, আমার বউ কষ্ট করবে না, ব্যাস। কৃষ্ণেন্দু মঞ্জরীকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। ফ্যান চালিয়ে আস্তে করে তার মাথায় হাত বুলিয়ে দিল। মঞ্জরী দু চোখ জলে ঝরে পড়ছে। না, কাঁদে না। খুব ব্যথা করছে? মঞ্জরী স্বামীর হাত নিজের গালে চেপে ধরেছে। তারপর আগামী 5 দিন কৃষ্ণেন্দু স্ত্রীকে কোনো কাজ করতে দেয়নি। সে প্রতিদিন ভোরে উঠে চা করে, জল খাবার বানায়। দুপুরে রান্না সে রাতেই করে ফ্রিজে ঢুকিয়ে রাখে। দুপুরে এসে স্ত্রীকে খাওয়ায়। ওই দিনগুলো সে শুতে যায় না, স্ত্রীর কাছে বসে থাকে। তারপর এই নিয়ম শুরু হয়েছে তাদের বাড়িতে। এখন সে বাড়িতে একটা কাজের মেয়ে রেখেছে। ছুটির দিনে কৃষ্ণেন্দু সর্বক্ষণ বউয়ের পাশে থাকে। হয়তো কোনোদিন মাংস হবে, সে শিলনোড়া কাউন্টারে তুলে মশলা বেটে ফেলল। মাংস ধুয়ে কষাতে শুরু করে দিল। লুচি তরকারি হবে, মঞ্জরী লুচি বেলছে, কৃষ্ণেন্দু লুচি ভেজে তুলছে। তরকারি কাটার দায়িত্ব কৃষ্ণেন্দুর। মাঝে ছোট্ট বিরতি নিয়ে দুজনে চা নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। মঞ্জরী বলে, ছুটির দিন তুমি তো সব সময় রান্নাঘরে লেগে থাকো, একটু বিশ্রাম হয় না তোমার? ফ্যাক্টরিতে তো তোমার বসের কাজ নয়। তুমিও তো সারা সপ্তাহ কাজ করো মঞ্জরী, ঘরের কাজ কি কাজ নয়? তাছাড়া আমার ভালো লাগে তোমার সাথে সময় কাটাতে। মঞ্জরীর মন তাকে ধিক্কার দিয়ে ওঠে।
একদিন মঞ্জুরির বাবা এসে মেয়েকে নিজের সাথে নিয়ে যান। এই বাড়িতে সে জন্ম থেকে ছিল। বাড়ির প্রত্যেকটা জিনিসের সাথে তার স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু আজ সবকিছুই যেন তার কাছে পর হয়ে গেছে। এখন মঞ্জুরির মন জুড়ে ওই একটা লোকের স্মৃতি, তার চাউনি, তার কথা, তার ভালোবাসার পরশ তার সর্বাঙ্গে। এখন সব কথার মধ্যে তার স্বামীর কথা। সেদিন রাত্রে মঞ্জুরি মায়ের পাশে শুয়েছে। মা মেয়ের সংসারের সব খবর জেনে নিতে চাইছেন, জামাইয়ের কথা জেনে নিতে চাইছেন। হঠাৎ মঞ্জুরি কাঁদতে আরম্ভ করল। আরে তোর হঠাৎ কি হলো? মা বিছানায় উঠে বসলেন। আমি বাড়ি যাব না, আমি। মঞ্জুরি ফোপাতে ফোপাতে বলল, এই শুনছো? মা বাবাকে ডাকলেন। বাবা পাশের ঘর থেকে ছুটে আসলেন। আরে ও কাঁদছে কেন? শ্যামাচরণ ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন। ও বাড়ি যাবে বলছে। মা বললেন, এটা তো তোমারই বাড়ি মা। না বাবা, আমি বাড়ি যাব, আমি ওর কাছে যাব, ও ঘরে একা রয়েছে। মঞ্জুরি চোখ মুছতে মুছতে বলল। পরদিন শ্যামাচরণ একদিনের ছুটি নিয়ে মেয়েকে স্বামী গৃহে পৌঁছে দিলেন। বিকেলে বাড়ি ফিরে কৃষ্ণেন্দু অবাক। আরে তুমি চলে আসলে? আমাদের কথা ছিল আমি শনিবার গিয়ে তোমাকে নিয়ে আসব। না, ও তো দুদিন বাপের বাড়িতে থাকতে পারল না। গতকাল রাতেও হঠাৎ কাঁদতে শুরু করলো, মেয়েকে আর ধরে রাখা গেল না। শ্যামাচরণ বললেন। শ্যামাচরণ মেয়েকে তার স্বামীর কাছে দিয়ে ফিরে গেলেন। কৃষ্ণেন্দু ওনাকে ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে তুলে দিয়ে এলো। মঞ্জুরি প্রতিদিন দুপুরের সব কাজ সেরে একটু হাঁটতে বেরোয়। পাড়ার বেশিরভাগ মহিলারা তখন দিবানিদ্রায় লীন। মঞ্জুরি দিনের বেলায় বিছানায় গড়াগড়ি দেওয়ার অভ্যেস নেই। সেদিন বাড়ি ফিরে হঠাৎ তার নিজের পোস্ট বক্সের ওপর নজর পড়ল। ভিতরে একটা হালকা সবুজ রঙের খাম। তাদের ঠিকানায় মঞ্জুরির মা বাবা ছাড়া আর কেউ চিঠি দেয় না। এই চিঠি কে দিল আমাকে? মঞ্জুরি দেখেছে তার নামে চিঠি। সে চিঠি হাতে বাড়ি ঢুকল। নিজের ঘরে ঢুকে চিঠিটা খুলে ফেলল। হালকা সবুজ কাগজে মুক্তোর মতো হাতের লেখা, প্রিয়তমেষু। মঞ্জুরি শুরুতেই হোঁচট খেল। কে লিখেছে এই চিঠি? চিঠির শেষে ইতি, শুধু দুটি ইংরেজির অক্ষর। কে কে? মঞ্জুরি পড়তে আরম্ভ করল। তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। তারপর দীর্ঘ সময় সাথে কাটিয়েছি, কখনো বলতে পারিনি তোমায়। মঞ্জুরি ভাবতে বসল, কে এই চিঠি লিখেছে? কে লিখতে পারে এই চিঠি? কে এই লোকটা? কে কে? তারপর মনে পড়ল, সে যখন উচ্চ মাধ্যমিকে বাবা মেয়েকে কোচিংয়ে পড়তে পাঠিয়েছিলেন, তখন তার সাথে একটা ছেলে পড়ত, কন্দর্প কান্তি। নামের সাথে তার চেহারার কোনো সামঞ্জস্য ছিল না, যদিও তার মুখে এক অকপট সারল্য ছিল। কিন্তু সে সবসময় মঞ্জুরির দিকে চেয়ে থাকত। ছেলেটির বাবা শিল্পপতি। সে গাড়িতে কোচিংয়ে আসত। ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করত। একদিন মঞ্জুরি বিকেলে ক্লাসের শেষে হেঁটে বাড়ি ফিরছে। সে দেখল কন্দর্প কান্তি তার পিছু পিছু আসছে। মঞ্জুরি দাঁড়িয়ে পড়ল। ছেলেটিও দাঁড়িয়ে পড়েছে, এদিক ওদিক তাকাচ্ছে। তুমি আমার পিছন পিছন আসছো কেন? মঞ্জুরি ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করল। না, এই রাস্তাটুকু একটু নির্জন অন্ধকার। এখন শীতকাল, দিন ছোট, তাই তোমাকে সঙ্গ দিচ্ছি। সঙ্গ দেবে তো পিছন পিছন কেন? সাথে চলো। তারপর কয়েক মাস সে মঞ্জুরিকে প্রতিদিন তার বাড়ির গলির মোড় পর্যন্ত পৌঁছে দিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কন্দর্প কান্তি খুব ভালো রেজাল্ট করেছিল, আর মঞ্জুরি টেনে টুনে সেকেন্ড ডিভিশন। তারপর আর কখনো তাদের দেখা হয়নি। সে এতদিন পরে আমাকে চিঠি লিখেছে। মঞ্জুরি ভাবল, কেন? আমার ঠিকানা জোগাড় করলো কি করে? তার হাতের লেখা এত সুন্দর। চিঠির ছত্রে ছত্রে কবিতার লাইন, রবীন্দ্রনাথ থেকে শুরু করে জয় গোস্বামী আর শঙ্খ ঘোষ। ওর কি ওইসব ছিল? পুরো চিঠিটাই যেন একটা কবিতা। ওই ছেলেটি তো কোনোদিন তেমনভাবে কিছু প্রকাশ করেনি। আচ্ছা, ও লেখেনি তো এই চিঠিটা? ও তো আমাকে ভালোবাসে, কিন্তু ওই বা লিখবে কেন? আমি তো ওর কাছেই রয়েছি। তারপর মঞ্জুরি যখনই হাঁটতে বেরোয়, তার দৃষ্টি অনায়াসে পোস্ট বক্সের দিকে চলে যায়। প্রতি সপ্তাহের অন্তত দুটি চিঠি আসে, একই রকম হালকা সবুজ খামের চিঠি, একই মুক্তোর মতো হাতের লেখা। কাব্যময় ভাষায় সে অজানা প্রেমিক মন উজাড় করে দিয়ে যায় তার মনের বার্তা।
অঞ্জলি নানাভাবে খামগুলো খুঁটিয়ে দেখেছে। পোস্ট অফিসের ছাপ কিছুতেই বোঝা যায় না। একবার সে পোস্টম্যানকে জিজ্ঞাসা করেছিল, সে কিছুই বলতে পারেনি। বিয়ের পর মঞ্জুরির প্রথম পুজো। কৃষ্ণেন্দু মঞ্জুরিকে সাথে নিয়ে ঘুরে ঘুরে কেনাকাটা করছে। এই তুমি আমার জন্য আর কত খরচ করবে? শেষ পর্যন্ত মঞ্জুরি বলেই ফেলল, আমার যা কিছু আছে সবই তো তোমার জন্য মঞ্জুরি। আমার বউ পুজোতে সকাল বিকেল নতুন নতুন শাড়ি পরে সেজে গুজে পুজো প্যান্ডেলে যাবে, দেখে আমার চোখ জুড়াবে। তার থেকে বেশি সুখের, তার থেকে বেশি আনন্দের কি আর হতে পারে? কৃষ্ণেন্দু বলে, আমি জানি গো, বিয়ের পর থেকে তুমি সেটাই তো করে যাচ্ছ, আমাকে সুখী করবার অক্লান্ত চেষ্টা। কিন্তু মঞ্জুরির কণ্ঠ অবরুদ্ধ হয়ে ওঠে। না মঞ্জুরি, তুমি কেঁদো না, আমার সব চেষ্টা ব্যর্থ করে দিও না। কৃষ্ণেন্দু মঞ্জুরির কাঁধে হাত দিয়েছে। মঞ্জুরির তীব্র ইচ্ছে হলো স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে কিছু করতে পারল না। কৃষ্ণেন্দু বাথরুমে ঢুকে গেছে। আগামীকাল ষষ্ঠী, কাল থেকে পুজোর অনুষ্ঠান শুরু হবে। এবার পুজো খুব ভালো দিনে পড়েছে। কাল শুক্রবার, শনি রবিবার কৃষ্ণেন্দুর ছুটি থাকে। নবমী কোম্পানির তরফ থেকে ছুটি। বিজয়ের ছুটি তো সারা দেশেই থাকে। কলোনিতে বেশ বড় করে পুজো হয়। 4 দিন কারো বাড়িতে হাঁড়ি চড়ে না, দুবেলা প্যান্ডেলে পাত পেরে খাওয়া। সেদিন বিকেলে মঞ্জুরি স্বামীর অপেক্ষায় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজ তার ঠিক সময় ফিরবার কথা। আজ সে ওভারটাইম করবে না। কিন্তু 6:30 বেজে গেল, কৃষ্ণেন্দু এখনও ফেরেনি। সম্প্রতি কৃষ্ণেন্দু স্কুটার কিনেছে। আজকে ওরা তো দেরি হচ্ছে কেন? মঞ্জুরির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তখনই সে দেখল কৃষ্ণেন্দু স্কুটার বাড়ির সামনে দাঁড়িয়েছে। কৃষ্ণেন্দু ব্যালকনির দিকে তাকিয়েছে। তার মুখে চোখে আনন্দের হাজার ঝাড়বাতি, হাতে ছোট বড় অনেকগুলি বাক্স প্যাকেট। মঞ্জুরি ছুটে গিয়ে দরজা খুলেছে। কি ব্যাপার, কোনো আনন্দের খবর মনে হচ্ছে? হ্যাঁ, আমার পদোন্নতি হয়েছে মঞ্জুরি, একেবারে ডাবল প্রমোশন। চার্জম্যান থেকে সিনিয়র ফোরম্যান। অনেক মাইনে বাড়বে পরের মাস থেকে। বড় কোয়ার্টার পাবো আমরা। সব তোমার জন্য, তুমি আমার সৌভাগ্যের প্রতীক। কৃষ্ণেন্দু প্যাকেটগুলো মেঝেতে নামিয়ে রেখে মঞ্জুরির দুহাত চেপে ধরেছে। আজ বিকেলে দুজনে তাড়াতাড়ি প্যান্ডেলে চলে এসেছে। আজ থেকে সব অনুষ্ঠান শুরু হচ্ছে। মঞ্জুরির জন্য এটা নতুন জায়গায়, নতুন পরিবেশে পুজো। এখানে সবকিছু সুপরিচালিত, সুষ্ঠুভাবে হয়। সবাই কৃষ্ণেন্দুকে চেনে। তাকে দেখে সবাই এগিয়ে এসেছে। মহিলারা সকলে মঞ্জুরিকে ঘিরে ধরেছে। আজ অনুষ্ঠান কৃষ্ণেন্দু পরিচালনা করবে। মঞ্জুরি সামনের দিকে বসেছে। যথাসময়ে সামনে মঞ্চের পর্দা উঠেছে। সামনে ধপধপে ধুতি আর মেরুন রঙের পাঞ্জাবি পরে কৃষ্ণেন্দু দাঁড়িয়ে রয়েছে। বন্ধুগণ, আজ আমাদের দেবীপক্ষের অনুষ্ঠানের প্রথম দিন। আসুন আমরা সকলে মিলে মাকে স্মরণ করি। কৃষ্ণেন্দু তার দরাজ কণ্ঠে গাইতে আরম্ভ করল, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। মঞ্জুরি অবাক। তার স্বামীর এই রূপ সে জানত না। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রিয়াম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কৃষ্ণেন্দু দেবী দুর্গার মাতৃরূপ শক্তিরূপের সাবলীলভাবে বর্ণনা করছে। পরপর শিল্পী এসে আগমনীর গান গেয়ে যাচ্ছেন। কখনো কৃষ্ণেন্দু তাদের সাথে সুর মেলাচ্ছে। প্যান্ডেলে প্রচুর দর্শক জমেছে, কিন্তু চারিদিকে পিন পতন, নিস্তব্ধতা। সবাই যেন মোহাচ্ছন্ন। এখন কিছুক্ষণ বিরতি। মঞ্চের যবনিকা পতন হয়েছে। দেখলেন মিসেস কর্মকার, কি অসাধারণ প্রতিভা আপনার স্বামীর। একজন মহিলা বলে উঠলেন। কৃষ্ণেন্দু তার কণ্ঠস্বর ওনার সব থেকে বড় অ্যাসেট। আরও একজন বলল, আর ভাষার বাঁধনি দেখেছেন? উনি যা বলে গেছেন সবই কিন্তু কোনো প্রস্তুতি ছাড়াই বলেছেন। আবার পর্দা উঠেছে। এবার নানা রকম শিল্পী মঞ্চে আসছেন। এক সময় কৃষ্ণেন্দু মঞ্চের মাঝে এসে দাঁড়িয়েছে। তার মুখে আলো কেন্দ্রীভূত হয়েছে। তারপর সে কোনো কাগজ, কোনো বই ছাড়াই পরপর আবৃত্তি করে গেল। রবীন্দ্রনাথের দেবতার গ্রাস থেকে শুরু করে জীবনানন্দ দাশের বনলতা সেন, কৃষ্ণেন্দু ধারা প্রবাহ বলে গেল। সবাই স্তব্ধ, মঞ্জুরি অবাক। অনুষ্ঠান শেষ হয়েছে। যবনিকা পতন হয়েছে। কৃষ্ণেন্দু আমাদের কোম্পানি স্টার অ্যাসেট, তোমরা জানো? আপনি হয়তো জানেন না মিসেস কর্মকার। একজন বয়স্ক ভদ্রলোক সামনে দাঁড়িয়ে গল্প করছেন। ও সকলকে কখনো না কখনো নানাভাবে সাহায্য করেছে। ও ইঞ্জিনিয়ার নয়, কিন্তু আমার মনে হয় ওর জ্ঞান কারো থেকে কম নয়। ও
ওয়ার্কশপে হয়তো কোনো আর্জেন্ট কাজ হবে, ইঞ্জিনিয়াররা তাদের কম্পিউটার খুলে ক্যালকুলেশন করতে কয়েক ঘন্টা লাগিয়ে দেবে। এসে দেখবে কৃষ্ণেন্দু নিমেষে অঙ্ক কষে ওয়ার্কশিট মেশিনিস্টকে দিয়ে দিয়েছে। তোমাদের মনে আছে নিশ্চয়ই, গত ডিসেম্বরে আমাদের ফ্যাক্টরিতে জার্মান লগ্নিকারীদের দল এসেছিল। তাদের ফ্যাক্টরি ঘুরিয়ে দেখাতে হবে, আমাদের টিস্যু বানাবার পদ্ধতি বুঝিয়ে বলতে হবে। কেউ তাতে রাজি হয়নি, আর আমাদের কৃষ্ণেন্দু এমন সাবলীলভাবে তার উপস্থাপনা বুঝিয়ে বলেছিল, তারা সেই দিনেই ফয়সালা করেছিল। ভদ্রলোক দম নেওয়ার জন্য থামলেন। সবার দৃষ্টি মঞ্জরির দিকে। আমাদের আইটি ডিপার্টমেন্ট আমাদের হেড অফিসে কলকাতায়। এখানে কারো কম্পিউটার নিয়ে কোনো সমস্যা হলে কৃষ্ণেন্দুর ডাক পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে কলকাতা থেকে কাউকে আসতে হয় না। আমাদের অনেক পুরনো কর্মচারীদের কম্পিউটারে কাজ করতে অসুবিধা হয়। কৃষ্ণেন্দুই তাদের একমাত্র সহায় সম্বল। আমাকেও বেশ কয়েকবার সাহায্য করেছে। হি ইজ এ ওয়ান্ডারফুল ম্যান। মঞ্জরি পরে জেনেছিল ভদ্রলোক কোম্পানির ভাইস প্রেসিডেন্ট নবীন রায়। হ্যাঁ স্যার, ঠিক তাই, সবাই সমস্বরে বলল। শুধু কি কোম্পানির ভিতরে স্যার, কৃষ্ণেন্দুদা তো কাজের বাইরেও সকলকে সাহায্য করে। কারো বাড়িতে কেউ অসুস্থ, কৃষ্ণেন্দুদা হাসপাতাল ছুটছে। কাউকে রক্ত দিতে হবে, ছুটল কৃষ্ণেন্দুদা। আপনি জানেন স্যার, ও সপ্তাহে 2 দিন আমাদের কমিউনিটি সেন্টারে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের অঙ্ক আর সায়েন্স সাবজেক্টগুলো পড়ায় বিনে পয়সায়। একজন এগিয়ে এসে বলল, হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, আমার ছেলেকে ও জয়েন্টের সময় অনেক সাহায্য করেছিল। কেউ লক্ষ্য করেনি কখন কৃষ্ণেন্দু সবার পেছনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। আরে ওই তো কৃষ্ণেন্দু। আপনারা অকারণে আমার ঢাক পেটাচ্ছেন স্যার। না, অকারণে হবে কেন? গুড ডিডস মাস্ট বি রেকগনাইজড। রায় সাহেব কৃষ্ণেন্দুর পিঠ চাপড়ে দিয়ে চলে গেলেন। সেদিন কৃষ্ণেন্দুর স্কুটারের পেছনে চেপে বাড়ি ফিরতে ফিরতে মঞ্জরি বলল, তোমার এত গুণ, এত মানুষ তোমাকে ভালোবাসে, আমি কিছুই জানি না। ও কিছুই না মঞ্জরি, আসলে মানুষগুলো ভালো, সরল। বাড়ি ফিরে কৃষ্ণেন্দু অভ্যেস মতো মুখ হাত পা ধুতে বাথরুমে ঢুকে গেল। বেরিয়ে দেখল মঞ্জরি মাথা নিচু করে সোফায় বসে রয়েছে। মঞ্জরি, কি হলো? কৃষ্ণেন্দু স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ালো। মঞ্জরি উঠে দাঁড়িয়েছে। এক তাড়া সবুজ খাম সে স্বামীর হাতে দিল। এই চিঠিগুলো তুমি আমাকে দিয়েছ না? মঞ্জরির চোখ ছলছল করছে। হ্যাঁ, মনের কথা মুখে তো বলতে পারি না, তাই চিঠিতে জানিয়েছি। 2 ফোঁটা চোখের জল সহসা মঞ্জরির গাল বেয়ে গড়িয়ে পড়েছে। তুমি কি চিরকাল আমার থেকে দূরে দূরে থাকবে গো? তুমি কখনো আমাকে কাছে টানবে না? সে পথ তো তুমি গোড়াতেই বন্ধ করে দিয়েছ মঞ্জরি। তুমি তো আমার স্বামী, জোর খাটাতে পারো না। মঞ্জরি তার অশ্রুস্নাত চোখ স্বামীর দিকে তুলেছে। জোর খাটাবো আমি তোমার ওপর? এবার কৃষ্ণেন্দুর চোখ ভরে এসেছে। আমার কেউ নেই মঞ্জরি। 4 বছর আমি নিঃসঙ্গ জীবন কাটিয়েছি। আমি কিছুই চাইনি, শুধু একটু ভালোবাসা ছাড়া। তুমি বললে তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি মঞ্জরি, কোনো কারণ ছাড়াই ভালোবাসি আমি। কৃষ্ণেন্দুর কণ্ঠ অবরুদ্ধ হয়ে উঠেছে। এবার মঞ্জরি ফুপিয়ে কেঁদে উঠল। আমার ভুল হয়ে গেছে গো, আমি অন্যায় করেছি। তুমি কি কখনো আমাকে ক্ষমা করবে না? তুমি কি? মঞ্জরি স্বামীকে বুকে মুখ গুজে অঝরে কাঁদছে। কৃষ্ণেন্দু স্ত্রীকে বুকে জড়িয়ে ধরেছে। সে পরম আবেশে মঞ্জরির মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। দুজনেই কাঁদছে। আজ সকল ব্যবধান দূর হয়ে গেছে। মঞ্জরি বুঝেছে স্বামী স্ত্রীর ভালোবাসার কোনো কারণ থাকে না। এ সম্পর্ক চিরন্তন। এটা পরস্পরে পরস্পরের কাছে উজাড় করে দেওয়ার সম্পর্ক। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।